আমাদের সব কিছু এত পলিটিসাইজড হয়ে গেছে যে আপনার স্বতন্ত্র চিন্তা আপনাকে স্বতন্ত্র চিন্তা করতে দেবে না। অনেকে তো আপনার বিরুদ্ধে এই অভিযোগও করে যে আপনি এমনই সাবজেক্ট চুজ করেন যেগুলো বিতর্কিত। 9 বছরের একটা বাচ্চা ক্লাস 2-তে পড়ে, তাকে বলি দেওয়া হবে এবং তাতে স্কুলের রেজাল্ট নাকি ভালো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি দেখা করার চেষ্টা করেছেন বা এই ছবিটা নিয়ে দেখা করবেন? তকমা লাগিয়ে দেওয়া যেটা প্রোপাগান্ডা, এটা রাইট উইঙ্গার ফিল্ম, এটা বিজেপির ফিল্ম, ওটা কংগ্রেসের ফিল্ম, এরম হওয়া উচিত না। সমালোচকরা বলে যে আপনি কোনো পলিটিক্যাল পার্টির প্রোপাগান্ডা ফিল্ম বানান। আপনি নিজে কি মনে করেন, পরিচালক হিসেবে আপনি নিরপেক্ষ? কেউ এটা ভাববে না যে একটা মেয়ের সঙ্গেও যদি এই জিনিস হয় তাহলে পুরো জাতি মাথা নিচু করে চলে যাওয়া উচিত। কেরালা স্টোরি 2 করলেন না কেন? আজকের তারিখে প্রায় 6-7 লাখ বাচ্চা গায়েব। দিদিকে বলুন একবার আমার সঙ্গে বসে দেখুন, ওনার ফিল্মটা খারাপ লাগলে আমাকে বলবেন। নিকম্মে লোকগুলো পলিটিক্সে গিয়ে বসে আছে। সমাজের গল্প, রাজনীতি, বিতর্ক যার ছবিতে একেবারে হাত ধরাধরি করে থাকে তিনি রয়েছেন আজকে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ফিল্ম মেকার সুদীপ্ত সেন। আর আজকে আমরা কথা বলবো তার নতুন ছবি চড়ক নিয়ে। চড়ক, নমস্কার দাদা, কলকাতায় অনেক দিন পর, কেমন আছেন? না, আমি ভালো আছি। আর কলকাতায় চলে যখনই আসার সুযোগ পাই এলে আর একটু ভালো হয়ে যাই, কারণ অনেক নস্টালজিয়া, ছোটোবেলার গল্প, স্কুল কলেজ বন্ধুদের সঙ্গে দেখা, এগুলো মানে সবসময় একটু দরকার হয়। যখনই একটু ডাউন হয়ে যায় স্পিরিটটা, কলকাতায় এসে রিজুভিনেট হয়ে যায়। চড়ক নিয়ে আজকে আমরা কথা বলছিলাম, সেটা হচ্ছে চড়ক এমন একটা চৈত্র শেষ দিনে একটা উৎসব যেটার সঙ্গে অনেক কিছু জড়িয়ে রয়েছে, মানে শিব পুজো যেমন ধর্মীয় একটা ভাবাবেগ রয়েছে, কিছু কিছু রিচুয়ালস যেগুলো সত্যি মেনে নেওয়াটা একটু কষ্টকর, বা কি কি গল্প বলতে চাইছেন এখানে? এক তো হলো চড়ক, একটা চড়কের যে গাজন, শিবের গাজন যেটাকে বলে, সেটা প্রায় 1 মাস ধরে চলে, মেলা চলে। ছোটোবেলায় আমাদের মনে আছে স্কুল কলেজে পরীক্ষা হয়ে যেত ছুটির সময়, আর চাষিদেরও ফসল উঠে আসতো, তো মানে একটা হ্যাপি পিরিয়ড চলতো আর কি, ওই 1 মাস, চৈত্র মাসের 1 মাস। এরপরেই গরম শুরু হয়ে যেত, শীত শেষ হলো। তো চৈত্র মাসটা আমাদের, আর চড়ক মেলার সময়টা আমাদের জন্য একটা ভীষণ স্পেশাল। ছোটোবেলায় মনে আছে আমাদের ইয়ের পকেট মানিতে বাঁচিয়ে রাখতাম চড়ক মেলায় ইয়ে কিনবো বলে, ওই পাঁপড় ভাজা, জিলিপি এসব কিনবো বলে। তো আমাদের খুব ক্লোজ টু হার্ট একটা ফেস্টিভ্যাল। আর চড়কটা এমনিতেই ভীষণ কালারফুল, প্রচুর মাস্কের ইউজ হয়, মিউজিক্যাল, হাজার হাজার ঢাক বাজতে থাকে, ভীষণ ডান্স, ভীষণ ফেমাস সব ডান্স হয় ওখানে, ট্রাইবাল ডান্স ফর্ম। তো চড়ক একটা আমাদের জীবনে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করতো। এবং তার সঙ্গে সঙ্গে চড়কের একটা অন্য দিকও আছে। যেহেতু আমরা জানি চড়ক মা কালী আর ভগবান শিবের ইনভোকেশন পিরিয়ড, বলা হয় যে ওই সময় স্বর্গ থেকে মর্তে নেমে আসে ভক্তদের সঙ্গে সময় কাটানোর জন্য। তো তাদের প্রচুর পুজো আর্চা হয় শিবের। আর তো ওই পুজো আর্চার প্রসেসটা, সেটাকে বলে তান্ত্রিক প্রসেস। ওই সময় আঘরি কমিউনিটি যারা আছে আর কি, তারাও ভীষণ অ্যাক্টিভেটেড হয়ে যায়। আর ওই সময় যে আঘরিদের বা তন্ত্র সাধনার যে প্রসেস, তার সঙ্গে ক্যানিবালিজম জড়িয়ে আছে, মানুষের মাংস খাওয়া, হ্যাঁ, ডেড বডিকে নিয়ে লাথালাথি করা, মানুষের হিউম্যান ডেড বডির স্কাল নিয়ে স্কালের ওপরে বসে পুজো করা, মানে ভীষণ বিভৎস কিছু ওর সঙ্গে জড়িয়ে আছে। সেগুলো আমার ছোটোবেলার কথা মনে পড়ে, আমরাও অনেক সময় ওগুলো দেখেছি আর কি। আর এই প্রসেসটা যখন এক্সট্রিমে পৌঁছয় তখন হয় নরবলি। এবং এই নরবলির প্র্যাকটিসটা আজ লিগালি তো বন্ধ হয়ে গেছে, মানে আগুরিও বন্ধ হয়ে গেছে লিগালি, নরবলি তো হয়েই গেছে। কিন্তু লিগাল প্রসেস দিয়ে কি মানুষের মনকে বদলানো যায়? লিগাল সিস্টেমে আপনি কাউকে বাধ্য করতে পারেন কিছু করতে, বা বাধ্য করতে পারেন কিছু না করতে, কিন্তু আপনার মনের মধ্যে যেটা বসে আছে সেটা কি করে বলবেন? আপনার মেয়ে যদি সন্ধেবেলায় বাড়ি থেকে বেরোয়, আপনি বলবেন যে চুল খুলে বেরোস না, চুল বন্ধ করে বেরোস? বা যদি এমন হয় যে চুলটাকে বেঁধে বেরোস? যদি এমন হয় যে আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, কেউ আপনাকে পেছন দিয়ে ডাকলো, আপনার তক্ষুনি মনে হবে আজকের দিনটা আমার খুব খারাপ যাবে।
তো এই যে মানসিকতাগুলো না, এই মানসিকতাগুলো ভীষণ হার্মলেস, এতে কোনো কিছু ডিফারেন্স হয় না, মানুন না মানুন কিছু যায় আসে না। কিন্তু যখন এই মেনে নেওয়া, যাকে ফেথ বলা হয়, বিশ্বাস, মেনে নেওয়া যে ব্যাপারটা, সেটা যদি একটা বাচ্চার বলি অবধি পৌঁছয়, তাহলে আমাদের বিশ্বাস বলে যে কনসেপ্টটা, সেটাকে কোয়েশ্চেন করার কারণ এসে যায়। আজকের তারিখে প্রায় 6-7 লাখ বাচ্চা গায়েব। আমি বলছি না এদের সবার বলি হয়ে গেছে বা, কিন্তু বলি হয়ে যাওয়া লাস্ট 10 বছরে বোধহয় 116 না 117টা বাচ্চার মানে অফিসিয়াল আছে, রেকর্ডস আছে বাচ্চাদেরই ভোজা। দুনিয়া ভরের সংখ্যাটা অনেক বেশি। পেরুতে রিসেন্টলি মাস গ্রেভ বেরিয়েছে বাচ্চাদের শুধু মুন্ডু। তো এই যে সংস্কার কুসংস্কারের মাঝখানের যে স্পেসটা, সেটা ভীষণ হেজি। এমনিতেই কি হয়, আমাদের সায়েন্স বা টেকনোলজি এমন একটা জিনিস, আমরা যখন দরকার হয় তখন ইউজ করি, যখন দরকার হয় না আমরা ইউজ করি না। আমাদের এটা মনে হয় যে মানে ওই শার্টের মতন, দরকার হলে পরে নিই, না হলে একটু খুলে রেখে দিই। কিন্তু এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা যে কত খারাপ, সেটা একটা বাচ্চার স্কুল, রিসেন্টলি একটা ঘটনা শুনেছি আমি, আপনারাও শুনেছেন হয়তো। দিল্লি থেকে 160-170 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, নাম হলো হাতরাস। সে হাতরাসে একটা স্কুলের রেজাল্ট বছরের পর বছর ধরে খারাপ হচ্ছিল। তাই স্কুলের ম্যানেজিং কমিটি বসে ডিসিশন নেয় যে ক্লাস 9 বছরের একটা বাচ্চা ক্লাস 2তে পড়ে, তাকে বলি দেওয়া হবে এবং তাতে স্কুলের রেজাল্ট নাকি ভালো হবে। এবার আপনি বলুন, এই যদি মানসিকতা দিয়ে আমরা বেঁচে থাকি, আমাদের দেশে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ার সবথেকে বড় কনফারেন্স হচ্ছে, ওই এই ঘটনাটা আর এই ঘটনাটা দুটো কখনো কোএক্সিস্ট করতে পারে? একদম পারে না। দুটোর মধ্যে কোনো একটাকে যেতে হবে, তবে এই দেশটা আগে যেতে পারবে। কিন্তু এটা তো একটা বিশাল বড়, মানে এটা তো কোনো সিনেমার মাধ্যমে কেউ যে কাল শুধরে যাবে এরকম বিষয় নয়। অ্যাবসলিউটলি নয়, একদম ঠিক বলেছেন। মানে এই জন্য কালকে যখন বম্বেতে ফিল্মটা দেখানো হলো, সবাই বেরিয়ে এসে একটা কথা বললো যে এই প্রথম এই রকমের ফিল্ম আমরা কখনো দেখিনি, আমরা বুঝতেই জানতামই না যে এর উপরে কোনো ফিল্ম হতে পারে। তো আমি যে আর্টটাকে মানি, যে আর্টটাকে আমি বিশ্বাস করি, সেই আর্টটা হলো সমাজের জন্য ইউজফুল একটা আর্ট। যে আর্টটা সমাজের জন্য রাইট প্রয়োগ করে সমাজের জন্য কিছু বদলাও আনতে পারে, আমি সেই আর্টের পক্ষে। তো আমি সত্যি কথা সত্যি করে বলার চেষ্টা করি, যাতে কোনো ঘুরিয়ে পিছিয়ে বলতে হয় না। এতে কি হয় যে আপনি এমন একটা সাবজেক্ট উঠিয়ে আনলেন যেটা নিয়ে সমাজে চর্চা হবে, লোক ডিসকাস করবে, লোক কথা বলবে, লোক পড়াশোনা করবে, এবং সেটা যদি করতে পারে তাহলে আমার ফিল্মের সার্থকতাটা ওই জায়গায়। তো আমিও বিশ্বাস করি যে এন্টারটেনমেন্টের জন্য যা যা দরকার সেগুলো, মানে গান বা নাচ, ভালো গল্প, টাইট টাইট একদম রংটে খাড়া করার মতন কাহানি গল্প, তো চরকে সব আছে। এবং এর সঙ্গে যেটা আছে সেটা হলো আমাদের বিশ্বাস বলে যে কনসেপ্টটা, চরক তাতে কোয়েশ্চেন করছে। চরক বলছে যে তুমি বদলাও। তো সেই জন্য এইটার আমার এক্সপেকটেশনটা একটু বেশি। আমার মনে হয় যেটার একটা লম্বা ইমপ্লিকেশনস আছে। দাদা, আপনি একটা কথা বললেন যে আপনি যেই আর্টটার ওপর বিশ্বাস করেন সেই আর্টটার মাধ্যমে আপনি আপনার কথা তুলে ধরেন। আপনার সমর্থকেরা বলে যে আপনি বাস্তবের গল্প বলেন এবং তারা সেটাকে খুব সাধুবাদ জানায়। আপনার সমালোচকরা বলে যে আপনি কোনো পলিটিক্যাল পার্টির প্রোপাগান্ডা ফিল্ম বানান। আপনি নিজে কি মনে করেন, পরিচালক হিসেবে আপনি নিরপেক্ষ? কেরালা স্টোরি যখন বানালাম তখন আমি ছবিটা আবার দেখে থাকেন, ছবিটার মধ্যে আছে প্রায় 1 লাখের ওপরে মহিলার গল্প বলছিলাম, মেয়েদের কথা বলছিলাম। 1 লাখ মেয়েকে তো কাস্ট করতে পারি না একটা ফিল্মে। তো ওই 1 লাখ মেয়ের গল্প বলার জন্য আমি 3টে মেয়ের গল্পকে উঠিয়ে গল্পগুলো বলেছি। ছবিটা যখন বানাচ্ছিলাম বা আপনারা যখন ছবিটা দেখেছেন, এখানে কোথাও কোনো পলিটিক্সের গন্ধই ছিল না, আপনারও মনে হয়নি। এবার একটা সময় আপনাদের মনে হয়েছে যে আমি মুসলিমদের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু ছবিটা যখন আপনি দেখছেন, ছবির শেষে যেই মেয়েটি আজও সিরিয়াতে, আফগানিস্তানের জেলে বসে আছে রিয়েল লাইফে, তার মা এসে ক্যামেরাতে বলে, যেই মেয়েটি সুইসাইড করেছে
তার মা বাবা এসে ক্যামেরাতে কথা বলে, এবং যেই মেয়েটিকে 5 দিন ধরে মানে সিভিয়ার গ্যাংরেপ করা হয়েছে, সেই মেয়েটি ক্যামেরায় ছবির শেষে আপনার মনে আছে। তো এই 3টি মেয়ের রিয়েল স্টোরি আমি বলেছি এখানে, না আমি কোনো মুসলমানদের গালি দিয়েছি। কিন্তু কি হয়েছে, ছবিটা যখন 5 মে রিলিজ হয়েছিল 2023-এ, 26 এপ্রিলে আমার যখন ট্রেলার রিলিজ হয়, সমস্ত পলিটিক্যাল পার্টি ঝাঁপিয়ে পড়ে এবং পশ্চিমবঙ্গে ব্যান করা হয়, কোর্ট কেস চলে, তামিলনাড়ুতে ব্যান করা হয়, চিফ মিনিস্টার, কেরালার চিফ মিনিস্টার ভাষণ দেন। তো এটা একটা প্যাটার্ন এই জন্য যে কেউ ফিল্মটা কিন্তু দেখেনি। ফিল্ম না দেখে ফিল্মের একটা পলিটিক্স ডিসাইডেড হয়ে গেল, বলে দেওয়া হলো এটা অ্যান্টি মুসলমান প্রোপাগ্যান্ডা, বিজেপি আরএসএস এর প্রোপাগ্যান্ডা। আমি বারবার জিজ্ঞাসা করার চেষ্টা করেছি যে কোথায় প্রোপাগ্যান্ডা, আমার ফিল্মটা আমার সঙ্গে বসে দেখুন। আমি ইভেন মমতা ব্যানার্জির জন্য যখন আমি কলকাতায় করতে এসেছিলাম, প্রেস কনফারেন্স, আমি বলেছিলাম দিদিকে বলুন একবার আমার সঙ্গে বসে দেখুন, ওনার ফিল্মটা খারাপ লাগলে আমাকে বলবেন। তো ব্যাপারটা হলো কি, আমাদের দেশের একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা হলো যে কোনো জিনিস আপনি আজকে বলবেন গরিবকে 4টে রুটি দাও, 10জন এসে বলবে তোমার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, পলিটিক্যাল একটা কোনো আছে, অবজেক্টিভ আছে, বোধহয় তুমি ভোটে দাঁড়াবে সেই জন্য বলছো তুমি গরিবকে রুটি দাও। মানে আমাদের সব কিছু এত পলিটিসাইজড হয়ে গেছে যে আপনার আপনাকে স্বতন্ত্র চিন্তা করতে দেবে না। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। নেটফ্লিক্সে একটা ওয়েব সিরিজ আছে, তার নাম হলো ক্যালিফ্যাট এক্স্যাক্টলি কেরালা স্টোরির গল্প। সুইডেনের একটি ফ্যামিলি থেকে 2টি বোনকে 4জন মহিলাকে সিরিয়া নিয়ে যাওয়ার গল্প, যেটা কেরালা স্টোরির গল্প। কেরালা স্টোরিকে প্রোপাগান্ডা ফিল্ম বলা হলো ইন্ডিয়াতে, সুইডেনে কিন্তু ক্যালিফ্যাটকে প্রোপাগান্ডা ফিল্ম বলা হলো না, কারণ ওরা জানে যে দেশের কথা বলাটা, দেশের জন্য যেটা দুশ্মনী, দেশের সঙ্গে যেটা দেশের জন্য খারাপ, সেটাকে বলে দেওয়া তার কোনো পলিটিক্যাল কালার নেই। এখানে কিছু লোক ভাবলো যে মুসলমানদের নামে কথা বলেছে, তার মানে মুসলিম ভোট ব্যাংক ইরোশন হবে, তো এসে পড়ো। চরকে ঠিক তার উল্টোটা হবে, বস্তারেও সেই জিনিস হয়েছে। চরকের তার উল্টোটা হবে, কারণ চরক সেন্সার নিতে গিয়ে আর তারপরে যখন আমার ট্রেলার আর টিজার রিলিজ হলো, গান রিলিজ হলো, যে ধরনের কমেন্ট আসতে শুরু করলো, যেটা হিন্দু বিরোধী, এটা আমাদের সাধু সমাজের বিরোধী, তো বোঝা গেল যে এই ছবিটাকেও ডায়ামেট্রিক্যালি অপোজিট একটা পলিটিক্যাল রং দেওয়া হবে। তো অ্যাজ আ ফিল্ম মেকার আমার মনে হয় যে আমাদের দুনিয়াটাতে শুধু ফিল্ম মেকার কেন, ফর আপনাদের জন্য, জার্নালিস্টদের জন্য, আর্টিস্টদের জন্য, পেন্টারদের জন্য একটা দুনিয়া থাকা উচিত, যেটাকে কেউ কোনো পলিটিক্যাল রঙের পেন্ট করবে না। আমরা স্বতন্ত্র ভাববো, স্বতন্ত্র ভাবাবো, এবং যদি আপনার সেই বিষয়ে আপত্তি থাকে আমরা ভীষণ তর্ক করব, উই উইল আর্গু টিল দ্য এন্ড। কিন্তু এটাকে একটা দিয়ে দেওয়া, তকমা লাগিয়ে দেওয়া, যেটা প্রোপাগ্যান্ডা, এটা রাইট উইঙ্গার ফিল্ম, এটা বিজেপির ফিল্ম, ওটা কংগ্রেসের ফিল্ম, এরম হওয়া উচিত না। কারণ আফটার অল ফিল্মটা মানুষের কথা বলছে কিনা সেটা জানাটা দরকার, সেটা আমার মনে হয়। আমি এই প্রশ্নটাতেই আসলাম, আপনার কাছ থেকে উত্তরটা পেয়ে গেলাম যে এখন মনে হয় যে সব কিছুকে একটু বেশি রাজনীতির রং দিয়ে দেওয়া হয়। এক্স্যাক্টলি, মানে কি বলুন তো, আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর যা রোল প্লে করা উচিত তারা করছে না। পলিটিক্যাল পার্টিগুলোতে করাপশন, ভিশনের অভাব, কোনো আইডিয়া নেই লোকেদের, সব নিকম্মে লোকগুলো পলিটিক্সে গিয়ে বসে আছে, যাদের সঙ্গে পলিটিক্সের যে দেশকে ভালোবাসা, দেশকে সার্ভ করার যে ফিলিং, সেগুলো কোথায় যেন হারিয়ে গেছে। এই জায়গায় আপনার মতন আমার মতন লোক যদি আওয়াজ উঠাতে শুরু করে, ওদের চাকরি চলে যাবে, ওদের দোকান বন্ধ হয়ে যাবে। তো ওদের জন্য ভালো কাজ হচ্ছে, যেই আপনি ওদের স্বার্থের বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে একটা করে দেবে, যে হ্যাঁ ট্যাগ দিয়ে দেবে, যেটা প্রোপাগান্ডা, এটা অ্যান্টি বিজেপি, এটা ওর তো পলিটিক্যাল আছে। মানে আপনি বিশ্বাস করবেন না, আমি আজ থেকে 15 বছর আগে, 12 বছর আগের একটা ছবি আমার ইনস্টাগ্রামে আছে, যেখানে আমি আমার এক ফ্রেঞ্চ আর এক স্প্যানিশ বন্ধুর সঙ্গে বসে ড্রিঙ্ক করছি। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে সেই ছবিটা কে খুঁজে বার করে
পোস্ট করেছে সুদীপ্ত সেন সন্ধেবেলায় মদ খেতে ভালোবাসেন। আপনি ভাবুন, আমার জীবন, আমার সিনেমা, আমার আর্ট, এই নিয়ে ডিসকাশন হোক। আমার জীবন, আমি জীবনে কি খাই ব্যক্তিগত নিয়ে কথা, তাতে কি হয় বলুন তো? মানে আমি ডিসক্রেডিটেড হয়ে যাব। যেই আমি ডিসক্রেডিটেড হয়ে যাব, যেই সাবজেক্টটা আমি ওঠালাম সেটা সাইড হয়ে গেল। যেমন কেরালা স্টোরিতে কি হয়েছে, সবাই মিলে বলা শুরু করলো 32,000, সাংঘাতিক ব্যাপার। সুদীপ্ত সেন ভুল বলছে, মিথ্যে কথা বলছে, প্রোপাগ্যান্ডা, ডাডা ডাডা ডাডা, যা যা বলার বললো। এবার আপনি ভাবুন, যেটা যদি 32,000-এর জায়গায় 31,770 হতো বা 29,690 হতো, তাহলে কি হতো? তাহলে সুদীপ্ত সেন ডিসক্রেডিটেড হয়ে যেত। ও তো ভুল নাম্বার বলেছে, ভুল নাম্বার বলেছে, মিথ্যে কথা বলেছে, তার মানে সাবজেক্টটাই ভুয়ো। কেউ এটা ভাববে না যে একটা মেয়ের সঙ্গেও যদি এই জিনিস হয়, তাহলে পুরো জাতি মাথা নিচু করে চলে যাওয়া উচিত। ইটস এ ফেলিয়ার টু দ্য সিস্টেম। তো এই জন্য পলিটিক্যাল ক্লাস 4টে অ্যান্টেনা খুলে রেখেছে যে আপনি যদি ওদের বিরুদ্ধে কথা বলেন, আপনার একটা ছোট্ট একটা ভুল খুঁজে বার করবে, করেই আপনাকে জেলে ঢুকিয়ে দেবে, জেলেই আপনাকে মার্ক করে দেবে যে এর কথা বে তো ইয়ে, এ ওই একদম আপনার আপনার এই বুনিয়াদি ইস্যু কেউ যদি জিজ্ঞাসা করে যে এই দেশে 40 কোটি লোক কেন বেকার বসে আছে, তখনই আপনাকে বলবে আপনি এই পার্টির লোক। মানে আপনি কখনো ইন্ডিপেন্ডেন্টলি এই করার স্পেসগুলোকে ভীষণ ন্যারো করে দেওয়া হয়েছে। এটাই হলো প্রবলেম, যে কেরালা স্টোরি বা চড়কের মতন ছবি করার জন্য আজকের লোকেরা সাহস পায় না। কখন এতগুলো পয়সা ইনভেস্ট হয়ে আছে না। অনেকে তো আপনার বিরুদ্ধে এই অভিযোগও করে যে আপনি এমনই সাবজেক্ট চুজ করেন যেগুলো বিতর্কিত, কারণ বিতর্ক এখন ছবির মার্কেটিংয়েরও একটা নাকি বড় স্ট্র্যাটেজি। আপনি কি মনে করেন? এটা আমার মনে হয় না কোনো কনসাস লোকের মানে না ভেবে বলে দেওয়া কথা। একটা ছবি কি আমি মানে রেফ্রিজারেটর থেকে বার করে ছবি করি? একটা ছবির পেছনে বছরের পর বছরের রিসার্চ দরকার। সে রিসার্চ করার পরে একটা স্ক্রিপ্ট লেখা, ওটার দরকার, তারপরে পয়সা জোগাড় করার দরকার। তো আমি শুধু বিতর্ক করব বলে এত কিছু করে ফেলতে পারি কি? আসল কথা হচ্ছে, যেমন আপনি রোম্যান্টিক কবিতা লিখতে পারবেন না, আপনি একটা কবিতা লিখবেন, সেটা রোম্যান্টিক হয়ে যাবে। আপনি একটা ফিল্ম বানাবেন, আমি একটা নর্মাল 3টি মেয়ের গল্প বলছিলাম, চড়কে একটা গ্রামের গল্প বলছি, সেটা বিতর্কিত হয়ে যাবে কিনা সেটা আপনার ট্রিটমেন্টের উপরে ডিপেন্ড করছে। এর সঙ্গে আপনার না পলিটিক্যাল কোনো লাইনেজ আছে, এর সঙ্গে আপনার গল্প বলার ক্ষমতাটা কতটা সেটা আছে। আপনি আজকে কি কালকে গিয়ে একটা ধরুন রিপোর্টিং করবেন, ওই রিপোর্টিংয়ে ভীষণ শুদ্ধ ভাষা ব্যবহার করে একটা পোয়েটিক রিপোর্টিংও করতে পারেন, বা একটা ফিল্মি আন্দাজে, ফিল্মি ল্যাঙ্গুয়েজে একটু লাইটার নোটেও গল্প বানাতে পারেন। এটা ডিপেন্ড করছে আপনি কি করতে চান। এতে অ্যাজ আ হিউম্যান বিইং আপনার কি আর্ট সেটা বেরোবে। কিন্তু এই লার্জার ইন্টারেস্ট, আপনি এটাকে কন্ট্রোভার্সিয়াল বানাবেন না, আপনি সাবজেক্টটা বোঝেন না, আপনি কন্ট্রোভার্সি বোঝেন। আপনি কিছু করবেন, অনেস্টলি করবেন, কন্ট্রোভার্সি হবে। আর কন্ট্রোভার্সি যদি হয়, তাহলে আপনি জানবেন আপনি সত্যির রাস্তায় আছেন, ইউ আর ডুইং এ গ্রেট জব। দাদা, কেরালা স্টোরি একটা মানে কথার রোল তুলেছিল একটা বড়, আমার মনে হয় যে অনেক বার্তাটা অনেকের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল ছবি। তো কেরালা স্টোরি 2 করলেন না কেন? কেরালা স্টোরি 2 মানে আমি না 10 বছর ধরে প্রায় কেরালা স্টোরি নিয়ে কাজ করেছি। হ্যাঁ, তো প্রায় 10 বছর। তো আমার সাবজেক্টের এক্সপার্টিস হচ্ছে কেরালা, এই বিষয়টাতে, এই যে ম্যানিপুলেটিভ কনভার্সন ইত্যাদির আমার বিষয়টা হচ্ছে কেরালা। আর আমি কেরালা নিয়েই গল্প করতে চেয়েছিলাম এবং পার্ট 1-এ করেছি, পার্ট 2-তেও তাই করবার কথা ছিল। কিন্তু প্রডিউসারের মনে হলো যে না, কেরালা স্টোরি 2-তে কেরালার গল্প নয়, অন্য রাজস্থান গুজরাটেরও গল্প থাকবে, রাজস্থান মধ্যপ্রদেশের। আমার না এই বিষয়ে পড়া নেই, পড়াশোনা করিনি আমি কি এইসব যে ঘটনা না, এই ম্যানিপুলেটিভ কনভার্সন, মানে সোসাইটি, হাউ সোসাইটি র্যাডিক্যালাইজড, এগুলো ভীষণ সোশিওলজিক্যাল সাবজেক্ট। এখানে আমি কোনো, আপনার যদি পড়াশোনা ভীষণ সেন্সিটিভ, তো ভালো পড়াশোনা না থাকে, না ভালো রিসার্চ থাকে, তাহলে লোক আপনার ইন্টিগ্রিটিভে কোয়েশ্চেন করবে। তো আমি ওটা কেরালা স্টোরি করে আমি যেই জায়গাটা ক্রিয়েট করেছিলাম, আমি ওই জায়গাটা নষ্ট করতে চাইনি। সেই জন্য আমি আর আমার যে রিসার্চ স্কলার, যার
বেসিসে আমরা কেরালা স্টোরি বানিয়েছিলাম অম্বিকা জেকে। আমরা দুজনই ওই মুভ আউট অফ দ্য প্রজেক্ট, এবং ইট ওয়াজ ভেরি অ্যামিকেবল, কোনো অসুবিধা ছিল না। আপনি কলকাতায় এসেছেন নতুন ছবির প্রচার করতে। কলকাতার দর্শক আপনার কাছে কতটা ইম্পর্টেন্ট, মানে এদের কোনো ছবি ভালো লাগা বা ফিরিয়ে দেওয়া, এই দুটোকে আপনি কতটা গুরুত্ব সহকারে দেখেন? বলতে পারেন দ্যাট ইজ মাই লাইফ, কারণ আমি কলকাতা থেকে বড় হয়েছি। আমার সিনেমাকে সেন্স, আমার সিনেমার পড়াশোনা সব কিছু কলকাতাতে, এবং আমার মনে হয় যে আমার মধ্যে যা সেন্সিবিলিটি আছে আমি কলকাতা থেকে, বা কলকাতায় আমার যারা সিনিয়র্স আছে, আমার যারা মাস্টারমশাই ছিলেন, প্রফেসর ছিলেন, তাদের কাছ থেকে পাওয়া। আমি শুধু রিক্রিয়েট করছি বম্বেতে বসে বসে। সো অল মাই এলিজিয়েন্স টু ইজ কলকাতা। আচ্ছা, আপনি মুখ্যমন্ত্রীর কথা বলছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলেন। কেরালা স্টোরি হওয়ার পর এখানেও তো বিক্ষোভ হয়েছিল, এবং তারপরে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি দেখা করার চেষ্টা করেছেন, বা এই ছবিটা নিয়ে দেখা করবেন? সময় দেখা করার চেষ্টা করেছিলাম, লেকিন কিন্তু হতে পারেনি। এই ছবিটা আমি ওনাকে দেখাতে চাই, তো আজকে তো সময় পাবো না, তবে আমি ডেফিনেটলি এই ছবিটা, কারণ এই ছবিটা বাংলার জন্য খুব দরকার। এই ছবিটা আমাদের মানে বেঙ্গলি কনসিয়েন্সের জন্য এই ছবিটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আমি চাইবো যে ওনার সঙ্গে বসে ছবিটা আমি দেখি। আমি শুনলাম আপনি বাংলা ছবি করছেন ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে, এটা কি ঠিক? বাংলা ছবি করছি, ঋতুপর্ণার সঙ্গে একটা ছবি করছি, এটা সত্যি কথা, বাট এটা হিন্দি ছবি। ঋতুপর্ণা সেনগুপ্ত আর মানব কল। সেটা নিয়ে কি কিছু বলা যাবে? আমি সেটা কেরালা স্টোরি রিলিজ হয়ে যারে, চড়ক রিলিজ হয়ে যাক, তারপরে বলবো, আমি এসে বলবো আপনাদের। সো মাচ।